আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছ? যে তোমাদের সংখ্যা আজকে প্রথম থেকে এত বেশি, ভালো লাগলো আর কি। ওকে, আজকে থেকে আমাদের ক্রিটিসিজম শুরু হচ্ছে, তাই না? ও, আজকে পরীক্ষার কথা আমার মাথায় ছিল না। হ্যাঁ, আমি এক জায়গায় গেছি, কালকে রাতের প্ল্যান। সকালে উঠে সকালে উঠে দুপুরের দিকে গেছি যদিও, কিন্তু আমি ততক্ষণে ভুলে গেছিলাম যে আজকে তো বুধবার। আজকে সারাদিনই মনে হচ্ছিল আজকে বৃহস্পতিবার। যাই হোক, তো সামনের দিনে হবে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, সামনের দিনে হবে। আমরা অনেকগুলো পরীক্ষা নিয়েছি, তাই না? সবগুলো নিয়ে ফেলবো ইনশাল্লাহ। ওকে, দেখো আজকে আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের স্টাডি অফ পোয়েট্রি। আমরা আমাদের আরে यार मैंने হচ্ছে না কেন ল্যাপটপে সিলেবাস যদি দেখি, তাহলে কি হচ্ছে না ম্যাথু আর্নল্ডের দ্য স্টাডি অফ। কানেক্ট হচ্ছে না ওয়াইফাই আজকে আমরা থার্ড ইয়ারেও পড়াচ্ছিলাম ম্যাথু আর্নল্ড। আজকে শুরু করেছি ওদেরও, থায়ারসিস দিয়ে শুরু করেছি। ওদেরকে বলতেছিলাম যে আজকে ফোর্থ ইয়ারে আমরা ম্যাথু আর্নল্ডই পড়বো। তো ম্যাথু আর্নল্ডের এই কবিতাটা, কবিতা বলতেছি, এই স্টাডি অফ পোয়েট্রিটা, এটার এগুলো তো ক্রিটিসিজম, এগুলো লেকচার শিট আসলে ওইভাবে হয় না, হবে না। বাবা, তোমরা একটু ইয়েগুলো, নিজেদের মাইক্রোফোন গুলো বন্ধ রাখো। তো এইটার একটা লেকচার শিট আমি তৈরি করেছি, কিন্তু এইভাবে, হ্যাঁ, এইভাবে তৈরি করেছি কারণ এইগুলো বইতে ভালো দেয়া আছে। তবে এটা আগেকার বই, এখনকার বই না। তো এখান থেকে আমরা পড়বো এবং এইগুলো লাইন বাই লাইন পড়ার দরকার। মানে এইগুলো লাইন বাই লাইন পড়ার দরকার। এই স্টাডি অফ পোয়েট্রি পুরো রাইটিংটা যদি আমরা লাইন বাই লাইন পড়তে যাই, ওটা বেশি প্যারাদায়ক। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা পড়বো এবং আমরা পড়াগুলো বোঝার চেষ্টা করব। তাহলেই হবে, এখানে বোঝার বিষয় আর কি। আচ্ছা, তুমি দেখো, তাহলেই বুঝতে পারবে যে আগে কোনটা পড়াবো। তো এই মেইন মেইন পয়েন্টগুলো আমরা ধরে ধরে পড়বো, তাহলেই হবে। তাহলে চলো আমরা শুরু করি স্টাডি অফ পোয়েট্রি, সেটা মেইন পয়েন্টগুলো। এছাড়াও এখানে নিচে আরো টেক্সট আছে, হ্যাঁ, এইটার সাথেই রিলেটেড। এই টেক্সট গুলো তোমরা দেখতে পারো, এই যে এখানে রয়েছে, এগুলো তোমরা পরে দেখবা। আমি জাস্ট এগুলো থেকে এর ভেতরে কি রয়েছে, স্টাডি অফ পোয়েট্রির ভিতরে কি কি বলা আছে হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন। नहीं 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 बात कैसे তো দেখো, আমরা এটা বড় করি। দেখো, আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ। তোমাদের কার ক্যামেরা অন আছে, ক্যামেরাটা অফ করো। আশরাফ, হ্যাঁ। আমাদের এই লিস্টটা আমাদের ক্যামেরায় উঠবে না, হ্যাঁ। আমি তো স্ক্রিন রেকর্ড করতেছি, এটা দেখতে পাবা না তোমরা। তো এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু তোমাদের যে ভিডিওটা অন থাকবে সেটা তোমরা দেখতে পাবা পরবর্তীতে। তো আমি চাই না ওটাতে ডিস্ট্রাকশন হোক। ডিস্ট্রাকশন হলে ভালো লাগে না আর কি। এবার দেখো, আমরা তাহলে মেইন যে টেক্সট, সেটার জিস্ট গুলো পড়তেছি, সেটার ভিতরে মেইন মেইন পয়েন্ট গুলো কি কি রয়েছে সেটা পড়তেছি। দেখো, শুরুতেই যেটা বলা হচ্ছে যে দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ ইমেন্স। আমাদের রাইটিং এর নাম হচ্ছে স্টাডি অফ পোয়েট্রি। মানে পোয়েট্রি নিয়ে কথাবার্তা বলেছেন আমাদের ম্যাথু আর্নল্ড। পোয়েট্রি কি, কেন, পোয়েট্রির কাজগুলো কি কি, পোয়েটদেরকে কেমন হতে হবে, পোয়েটদের কাজ কি হবে, এগুলোই মূলত এর ভেতরে রয়েছে। তো এইটা বলতে গিয়ে তিনি শুরুতেই যে কথাটা বলতেছেন, সেটা হচ্ছে দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ ইমেন্স। মানে পোয়েট্রির যে ভবিষ্যৎ সেটা খুবই বড় বা ওয়াইডেন। এখানে এটা নিঃসন্দেহে ভবিষ্যৎ খুব ভালো, এক কথায় তিনি বলতেছেন। দ্য ডগম্যাটিক এলিমেন্টস ইন ক্রিশ্চিয়ানিটি আর লুজিং দেয়ার অ্যাপিলস বিকজ দে আর টাইড ডাউন টু কোশ্চেনেবল ফ্যাক্টস। এবার বলতেছে যে ডগম্যাটিক এলিমেন্টস মানে এক কথায় গোঁড়ামি, গোড়ার যে মৌলিক যে বিষয়টা, মৌলবাদী যে এলিমেন্টগুলি ক্রিশ্চিয়ানিটিতে যেটা রয়েছে, খ্রিস্টান ধর্মে যেগুলো রয়েছে, সেগুলো তাদের আবেদন হারিয়ে ফেলতেছে, তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলতেছে ডে বাই ডে। কারণ দে আর টাইড ডাউন দ্য কোশ্চেনেবল ফ্যাক্টস। কারণ তারা ওই যে কোশ্চেনেবল যে ফ্যাক্ট গুলো রয়েছে, যেগুলো সম্পর্কে কোশ্চেন আছে, সেই জায়গাগুলোতে বলা হয় কি যে এগুলো মানে এখানে স্টপ থাকো, এর বাইরে চিন্তা করা যাবে না, এর বাইরে কিছু বলা যাবে না।
কারণ ওইটার আর ব্যাখ্যা নাই। আমরা সকলেই জানি যে ক্রিশ্চিয়ানিটি বা বাইবেলের পরেও আর একটা ধর্মগ্রন্থ রয়েছে, আল কোরআন। সুতরাং বাইবেলে এমন অনেক কিছু কোশ্চেন রয়েছে যেগুলোর অ্যান্সার বাইবেলে নাই, সেগুলো আসছে কোরআনের ভেতরে। সো এই ক্রিশ্চিয়ানিটিতে এমন অনেক কোশ্চেন আছে যে কোশ্চেন গুলো আর অ্যান্সার দিতে পারে না, কোশ্চেনের অ্যান্সার দিতে পারে না, যে অনেক কোশ্চেন অ্যারাইজ হয় যখন বাইবেল পড়া যাচ্ছে তখন। তো বলা হচ্ছে সেই জায়গাগুলোতে মূলত এটা আমাদেরকে আটকে দেয়। তো এটাই বলতেছে যে পোয়েট্রির ভবিষ্যৎ খুবই ভালো। ধর্ম তার আবেদন হারাচ্ছে, ধর্মের যে ডগম্যাটিক এলিমেন্ট গুলি, গোঁড়ামির যে বিষয়গুলি, সেগুলো তাদের আবেদন হারাচ্ছে, কারণ এগুলো আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারে না। ফেইথ ইন রিলিজন অ্যান্ড ক্রিয়েডস হ্যাজ বিন শেকেন। ধর্ম এবং আমাদের যে মতবাদগুলি রয়েছে সেগুলোর প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটা নাড়া খেয়েছে। হ্যাঁ, সেই বিশ্বাসটা ভেতরে একটা ঝাঁকুনি লেগেছে। পোয়েট্রি হাউএভার ডিলস উইথ আইডিয়াজ অ্যান্ড নট ফ্যাক্টস। এরপরে বলতেছে পোয়েট্রি সবসময়ের জন্য ডিল করে থাকে, আলোচনা করে থাকে, বা পোয়েট্রির টপিক হচ্ছে সবসময় আইডিয়া। আইডিয়া নিয়ে কাজ করে হচ্ছে পোয়েট্রি, কোনো ফ্যাক্ট নিয়ে কাজ করে না। পোয়েট্রি কখনো কোনো সত্য বিষয়কে তুলে ধরে না। পোয়েট্রি সবসময় আইডিয়াকে তুলে ধরে। এই যে আমি নিজ দিয়ে দাগ দিয়েছি না, এই দাগ দেওয়া মানে হচ্ছে এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে পুরো জিনিসটা তোমার মাথায় থাকতেছে। তো পোয়েট্রি সবসময় আইডিয়া নিয়ে কাজ করে, ফ্যাক্ট নিয়ে না। মেন উইল ইনক্রিজিংলি টার্ন টু পোয়েট্রি অ্যাজ দেয়ার ফেইথ ইন রিলিজন ফেইলস। মানুষ ধীরে ধীরে ক্রমবর্ধমান হারে পোয়েট্রির দিকে ধাবিত হবে, কারণ ধর্মের প্রতি, মানে ধর্ম তাদেরকে বা ধর্মীয় বিশ্বাসটা ফেইল করতেছে সেই জন্য। তাহলে এখানে আমরা একটা মেটাফোর দেখতে পেলাম না, একটা কম্প্যারিজন দেখতে পেলাম না, যে ধর্মের সাথে পোয়েট্রির একটা, বা ক্রিশ্চিয়ানিটি বা রিলিজনের সাথে পোয়েট্রির একটা তুলনা হচ্ছে, এবং সেক্ষেত্রে পোয়েট্রিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পোয়েট্রি রিলিজনের প্লেসটা নিয়ে নিবে, এটা বলা হচ্ছে, তাই না? তো শুরুতেই আমাদের আর্নল্ড তার এই রাইটিংটাতে তিনি শুরুতেই বলতেছেন যে ধর্ম ফেইল করতেছে মানুষের বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিতে, সুতরাং, এবং সেই জায়গাটা নিচ্ছে হচ্ছে পোয়েট্রি। পোয়েট্রি আইডিয়া নিয়ে কাজ করে, পোয়েট্রি কোনো ফ্যাক্ট নিয়ে কাজ করে না। এবং মানুষ যেহেতু ধর্মের প্রতি তাদের বিশ্বাসটা সেকেন্ড হয়ে যাচ্ছে, নাড়া খাচ্ছে, সেজন্য তারা কি করতেছে, পোয়েট্রির দিকে ধাবিত হবে। এই জন্য পোয়েট্রির ভবিষ্যৎটা অনেক বড়। 2 নাম্বার পয়েন্ট, more and more mankind will learn that we have to turn to poetry to interpret life for us, to console us and to sustain us. বলতেছে মানুষ আরো বেশি বেশি জানবে যে আমাদেরকে, জীবনকে যদি আমরা জানতে চাই, বর্ণনা করতে চাই, আমাদের নিজেদেরকে যদি সান্ত্বনা দিতে চাই, আমরা যদি নিজেরা টিকতে চাই, টিকে থাকতে চাই, তাহলে আমাদেরকে পোয়েট্রির দিকে ধাবিত হতে হবে। মানুষ এটা ধীরে ধীরে আরো বেশি জানতে পারবে। উইদাউট পোয়েট্রি সায়েন্স উইল রিমেইন ইনকমপ্লিট। এখানে বলতেছে পোয়েট্রি ছাড়া বিজ্ঞান ইনকমপ্লিট থাকবে। মাস অফ রিলিজন অ্যান্ড ফিলোসফি উইল বি রিপ্লেসড বাই পোয়েট্রি। ধর্মের অনেক কিছু, ফিলোসফির অনেক কিছু, এগুলো পোয়েট্রি দ্বারা রিপ্লেসড হবে, প্রতিস্থাপিত হবে। দেখো এখানে একটা কথা বলতেছে, সায়েন্স উইল রিমেইন ইনকমপ্লিট। সায়েন্স কিভাবে ইনকমপ্লিট থাকে, তাই না, পোয়েট্রি দ্বারা। এখন এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, আমি আমাদের ধর্মগ্রন্থ দিয়ে বলি, কোরআন, কোরআন ইটসেলফ একটা পোয়েট্রি না? কোরআনের ভেতরে ছন্দ, অলংকার, রেটরিক, প্রসিডি, এগুলো সবই আছে না? এটা একটা কাইন্ড অফ সাহিত্যকর্মের মতো না? তোমরা দেখবে ম্যাক্সিমাম সূরাগুলোতে লাস্টে মিল আছে না, ছন্দে মিল আছে না? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, এই আহাদ সামাদ, মিল আছে না? এরকম মিল আছে কিন্তু। তো এই পোয়েট্রি বা পোয়েটিক ওয়ার্ক, পোয়েটিক ঠিক না, এটা তো গড প্রদত্ত। তো এই পোয়েট্রি বিনা সায়েন্স কি ইনকমপ্লিট না? আবার এরকম অনেক কিছু রয়েছে। পোয়েট্রি বলতে যে শুধুমাত্র আগে আগে কিন্তু সবই পোয়েট্রি ছিল। গদ্য পদ্যটাই তো 1400-1500 সাল, 1500 সাল থেকে এদিক দিয়ে আসতেছে, তার আগে সবই পোয়েট্রি ছিল। ইভেন ওই যে হোমারের ইলিয়াড, তোমার আরো যেগুলো, ওগুলোকে পোয়েট্রি বলা হতো, ওগুলো তো পোয়েট্রি, হচ্ছে তোমার এপিক পোয়েট্রি। এছাড়াও আগেকার ম্যাক্সিমাম রাইটিংকে পোয়েট্রি বলা হতো, তখন এই গদ্য পদ্য এগুলোর চিন্তা ভাবনা আসেনি। তো সেই হিসাবে আগেকার অনেক রাইটিং, অনেক অ্যাস্ট্রোলজিক্যাল রাইটিং বা আরো যে ইয়েগুলো ছিল, সবাই পোয়েট্রির আকারে লেখা হতো। হ্যাঁ, হয়তো হতে পারে কিছুটা ব্ল্যাঙ্ক ভার্সে ছিল, অনেক রাইটিং ছিল ব্ল্যাঙ্ক ভার্সে, কিন্তু ওগুলো ইটসেলফ পোয়েট্রি। তো এই জন্য বলতে চাই পোয়েট্রি হচ্ছে ইনকমপ্লিট, সায়েন্স ইনকমপ্লিট পোয়েট্রি ছাড়া।
এবং অনেক ধর্ম এবং ফিলোসফি এগুলো রিপ্লেসড হয়ে যাবে পোয়েট্রির মাধ্যমে, এটা বলতেছে। 3 নম্বর যুক্তিটা কি? হাই স্ট্যান্ডার্ডস ফর পোয়েট্রি হ্যাভ টু বি কেপ্ট ইফ ইট ইজ টু ফুলফিল ইটস হাই ফাংশন। বলতেছে কবিতার যে স্ট্যান্ডার্ডটা, কবিতার যে মান, হ্যাঁ, এইটাকে বজায় রাখতে হবে, এটা হাই কোয়ালিটি হইতে হবে। কারণ এর হাই ফাংশন পূরণ করতে হবে। বড় কাজ করতে হলে, যেহেতু তুমি ধর্মের রিপ্লেসমেন্ট হিসেবে পোয়েট্রিকে নিয়ে যাচ্ছ, ফিলোসফি রিপ্লেসমেন্ট হিসেবে যাচ্ছ, সায়েন্সকে বলতেছো সায়েন্স ইনকমপ্লিট, তাহলে পোয়েট্রিকেও সেই মানের হতে হবে, সেই স্ট্যান্ডার্ডের হতে হবে। তো এইটাই বলতেছে যে পোয়েট্রিকে অবশ্যই হাই স্ট্যান্ডার্ডের হতে হবে যদি এটা হাই ফাংশন করতে চায়। দেয়ার শুড বি নো শার্লাটানিজম অ্যাজ রিগার্ডস পোয়েট্রি। পোয়েট্রিতে কোনো শার্লাটানিজম থাকা যাবে না। শার্লাটানিজম মানে কি ভুলে গেছি আমি, যদিও দেখেনি বাগামবাড়িতে এরকম কিছু ভণ্ডামি, মানে জালিয়াতি বা ভণ্ডামি বা বাগামবাড়িতে যেটা হিপোক্রেসি, এক কথায় কথা বেশি আর কি, এটা থাকা যাবে না। তো এটাই বলতেছে যে দেয়ার শুড বি নো শার্লাটানিজম, এখানে কোনো শার্লাটানিজম থাকা যাবে না পোয়েট্রির ক্ষেত্রে। যদি হয় তাহলে হাই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা যাবে না। পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ। এই প্রশ্নটা তোমরা থার্ড ইয়ারে পড়েছিলা, ওই যে যখন ম্যাথু আর্নল্ডের স্কলার জিপসি, থায়ারসিস, ডভার বিস এগুলো পড়েছিলা তখন। পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ। তো এই যে এই রাইটিংটাতে তিনি পোয়েট্রি কিভাবে ক্রিটিসিজম অফ লাইফ সেটা কিন্তু এখানে বলবেন। তো দেখো এখানে বলতেছে যে পোয়েট্রি হলো ক্রিটিসিজম অফ লাইফ আন্ডার দ্য কন্ডিশন অফ ফিক্সড ফর দ্যাট ক্রিটিসিজম বাই দ্য লস অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি। তো ক্রিটিসিজম অফ লাইফ কেন বলা হচ্ছে? এর কিছু কন্ডিশন রয়েছে যেগুলো ফিক্সড করা আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে পোয়েটিক ট্রুথ আর একটা হচ্ছে পোয়েটিক বিউটি। হ্যাঁ, এই ল, পোয়েটিক ট্রুথের যে বিউটি, পোয়েট্রিক বিউটির যে ল এবং পোয়েটিক ট্রুথের যে ল, এই দুইটার দ্বারা মূলত আহ, হচ্ছে এই দুইটা আইনের দ্বারা, মানে এখানে ল বলতে তো আইন বা নিয়ম কানুন, এগুলোর মাধ্যমে এই হচ্ছে বলা হচ্ছে, এগুলোর কারণে বলা হচ্ছে যে পোয়েট্রি ক্রিটিসিজম অফ লাইফ। আচ্ছা, 4 নম্বর হচ্ছে হাই ফাংশন, দ্য হাই ফাংশন অফ পোয়েট্রি ক্যান বি পারফর্মড অনলি বাই দ্য বেস্ট পোয়েট্রি। এবার বলতেছে যে হাই ফাংশন গুলো পোয়েট্রি পারফর্ম করবে, এই পোয়েট্রি গুলো কেমন পোয়েট্রি? তো বলতেছে এই পোয়েট্রি গুলো হতে হবে বেস্ট পোয়েট্রি, এবং বেস্ট পোয়েট্রি দিয়েই কেবল হাই ফাংশন গুলো ফুলফিল করা যেতে পারে। রিডার্স শুড লার্ন টু চুজ দ্য বেস্ট। লিডার রিডারদের শিখতে হবে, জানতে হবে যে কিভাবে বেস্টটাকে চয়েস করা যায়, সিলেক্ট করা যায়। ইন চুজিং দ্য বেস্ট, দ্য রিডার শুড কিপ ক্লিয়ার দ্য ফ্যালাসিস জাজমেন্ট, ফ্যালিসাস ফ্যালাসিয়াস জাজমেন্ট। বলা হচ্ছে যে এই যে বেস্টটা চয়েস করার ক্ষেত্রে রিডারদের উচিত তাদের মন থেকে সব রকমের ফ্যালাসিয়াস জাজমেন্টকে দূরীভূত করা। ফ্যালাসিয়াস মানে কি, অনেকটা ওই যে আহ, কুসংস্কার ভেতরে রাখা, তারপর বায়াসড হয়ে যাওয়া কোনো একটা বিষয়ের প্রতি, এগুলো করা যাবে না। একেবারে নিরপেক্ষ, একেবারে ক্লিয়ার, সব ধরনের ডগম্যাটিক চিন্তা ভাবনা, সব ধরনের তোমার হচ্ছে সুপারস্টিশিয়াস বিলিফ থেকে দূরে থেকে তোমাকে হচ্ছে বেস্টটাকে খুঁজে বের করতে হবে। দেয়ার আর দ্য হিস্টোরিক্যাল এস্টিমেট অ্যান্ড দ্য পার্সোনাল এস্টিমেট। এখানে ঐতিহাসিক কিছু অনুমান বা এস্টিমেট বা হাইপোথিসিস রয়েছে, আবার এখানে কিছু পার্সোনাল হাইপোথিসিস বা এস্টিমেট রয়েছে, বোথ অফ হুইচ উড ডেটার deter a reader from getting the true estimate of a poet and his work। বলতে এই দুইটা জিনিসই, অর্থাৎ হিস্টোরিক্যাল এস্টিমেট এবং পার্সোনাল এস্টিমেট, এটা দুইটা জিনিসই আমাদের রিডারদেরকে রেন্ডার করবে বা ডেটার করবে এই বেস্ট, মানে ট্রু এস্টিমেট করার জন্য, ট্রু একটা অনুমান করার জন্য পোয়েট এবং তার কাজ সম্পর্কে। মানে তুমি একটা পোয়েটকে যদি জাজ করতে চাও তার কাজ ভালো না খারাপ, তাহলে তুমি হিস্টোরিক্যাল অনেক কিছু দিয়ে তোমাকে এখানে বিচার বিশ্লেষণ করতে হবে। আমরা নিচে পাবো, হ্যাঁ, যে কিভাবে বিচার বিশ্লেষণ করতে হয় এটা পাবো। আমি এখানে বলেই দিই, যেমন এখানে বলবে যে তুমি যদি একটা রাইটারকে ধরো, আধুনিক যুগের একজন রাইটার, ধরো তুমি কবিতা লিখতেছো, তুমি একটা খুব সুন্দর কবিতা লিখলা, আমি কার সাথে এটাকে জাজ করবো তোমারটা সুন্দর কিনা? তুমি যদি বাংলা কবিতা লেখো, আমি রবীন্দ্রনাথের সাথে জাজ করব?
আমি জাজ করব নজরুলের সাথে, জসিমউদ্দিনের সাথে, সুফিয়া কামাল এর সাথে, আরো যারা যারা রয়েছে। তারপরে আমি বলবো যে হ্যাঁ এদের মতো হয়েছে কিনা, বা এটা ভালো হয়েছে কিনা। এই যে আমরা কোন একটা বিষয়ে অন্য যে রাইটারদের কবিতাকে নিলাম, নিয়ে ওইটার সাথে তোমাকে জাজ করলাম। অথবা তুমি ইংলিশে একটা কবিতা লিখেছো, আমরা উইলিয়াম শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, তুমি নেচার নিয়ে কবিতা লিখেছো, ওয়ার্ডসওয়ার্থের সাথে আমরা জাজ করব। তুমি ভালোবাসা নিয়ে কবিতা লিখেছো, আমরা জর্ডান বা ওই লর্ড বাইরন বা এই জাতীয় কবিদের সাথে আমরা জাজ করব। তুমি এসকেপিজম নিয়ে কবিতা লিখেছো, এসকেপিস্ট হতে চাও, আমরা কিটসের সাথে, শেলির সাথে তোমাকে জাজ করব। তাহলে এই যে যেটার সাথে জাজ করতে, সেটাকে বলা হয় টাচ স্টোন। টাচ স্টোনের আলোচনা আসবে আর কি, টাচ স্টোন মেথড। এই একটু একটু আমি গলাটা ক্লিয়ার করে নিই। ওকে, তো দেখো এখানে ওই যে যেগুলোর সাথে আমরা এগুলোকে বিচার করতেছি সেটাকে বলা হচ্ছে টাচ স্টোন। ওইগুলোর পরশ পাথর বলে না, যে কোনো একটা জিনিস আসল না নকল এটাকে চেক করতে হয় পরশ পাথর দিয়ে। ঠিক এরকমই কোনো একটা জিনিস এর কোয়ালিটি ফুল কিনা, এটা ভালো কিনা, স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, এটাকে চেক করে আহ, এটাকে জাজ করতে হয় কোনো একটা কোয়ালিটি ফুল বা স্ট্যান্ডার্ড জিনিস দিয়ে, তাই না? তো আমরা কি করতেছি, একটা রাইটারের বা একটা পোয়েটের কাজকে আমরা এস্টিমেট করতেছি কি ঐতিহাসিক এবং পার্সোনাল ইয়ে দিয়ে। ঐতিহাসিক হিসাবে ধরো ওই একটা পোয়েটকে আমরা যখন জাজ করতেছি তখন ঐতিহাসিক উইলিয়াম শেক্সপিয়ার বা আহ, হচ্ছে ওয়াটসওয়ার্থ, তাদের কবিতাগুলো এখন আমাদের কাছে ঐতিহাসিক কবিতা না, তো তাদের সাথে আমরা জাজ করতেছি ট্রু এস্টিমেট করার জন্য, সত্য বা সত্যিকার অনুমানটা করার জন্য। ওকে, মেইন কথা যে এই লাইনটা। এবার দেখো, রিডার শুড ইনসিস্ট অন দ্য রিয়েল এস্টিমেট, এবং রিডারদের উচিত সবসময়ের জন্য রিয়েল এস্টিমেটটাকে হচ্ছে এস্টিমেট করা, মানে রিয়েল এস্টিমেটের উপরেই সবসময় স্থির থাকা, ইনসিস্ট করা, এটা এটা করতে হবে। দ্যাট দিস মিনস এ রিকগনিশন অ্যান্ড ডিসকভারি অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটিস হুইচ প্রডিউস দ্য বেস্ট পোয়েট্রি। এর মানে হচ্ছে একটা রিকগনিশন এবং ডিসকভারি, এটাই হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটিস অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটিস হুইচ প্রডিউস দ্য বেস্ট পোয়েট্রি। বেস্ট পোয়েট্রি প্রডিউস করে সবসময়ের জন্য হাইয়েস্ট কোয়ালিটি গুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে মেনে নেওয়া বা রিকগনিশন দেয়া, স্বীকৃতি দেয়া। তাহলেই তোমার হচ্ছে একটা বেস্ট পোয়েট্রি বের হবে। রিডার শুড ডিস্টিংগুইশ বিটুইন এ রিয়েল অ্যান্ড ফলস ক্লাসিক। রিডারদেরকে সব সময়ের জন্যই মানে পারতে হবে পৃথকীকরণ করতে, যে কোনটা আসল ক্লাসিক, কোনটা মিথ্যা, ফলস ক্লাসিক। ক্লাসিক বলতে বেস্ট আর কি। তো কোনটা বেস্ট এটা তোমাকে পার্থক্য করতে পারতে হবে, ডিস্টিংগুইশ করতে পারতে হবে। A real classic is one which belongs to the class of the very best. এবার রিয়েল ক্লাসিক কোনটা সংজ্ঞা দিয়ে দিচ্ছে কিন্তু, একটা রিয়েল ক্লাসিক হচ্ছে ওইটাই যেটা মূলত বেস্টদের কাতারে রয়েছে, বেস্টদের শ্রেণীভুক্ত, সেটাকে বলা হচ্ছে রিয়েল ক্লাসিক। আমরা জানি ওই যে ক্লাসিক্যাল এজের রাইটিং আমরা জানি না, আমরা আমরা জানি হচ্ছে হোমার, সফোক্লিস, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, তারপরে ইউরিপিডিস, এসকাইলাস, সেনেকা। সেনেকা কি তখনকার? যাই হোক, এদের এদের রাইটিং গুলো সব ক্লাসিক্যাল এজের না, মানে যেটাকে বলতেছি আমরা বেস্ট, ওই যুগের বেস্ট। তো এইগুলো আমরা যদি এখনকার যুগের কোনো ট্র্যাজেডি কেউ লেখো, তাহলে কোনটার সাথে আমরা ইয়ে করব? অবশ্যই আমরা সফোক্লিসের ইডিপাস রেক্সের কাছে চলে যাব। ইডিপাস রেক্স এত উন্নত মানের রাইটিং যে সেটা দিয়ে পোয়েটিক্স লিখেছেন আমাদের ইয়ে, ওই যে অ্যারিস্টটল, সেটার উপরে বেস করে। তাহলে বোঝো, তাহলে আমরা সেটা দিয়ে জাজ করব। আমরা অবশ্যই ওই হচ্ছে হোমারের ইলিয়াড দিয়ে জাজ করব। তো ওইগুলো হচ্ছে ক্লাসিক বা ওইগুলো বেস্ট কোয়ালিটির। এবং তুমি যদি কোনো একটা রাইটিংকে বেস্ট বলতে চাও তাহলে সেই কাতারের রাইটিং ওইটা হতে হবে। এবার আসো, দেয়ার ইজ নো নেসেসিটি টু ড্র আউট অর লে ডাউন হোয়াট ইন দ্য অ্যাবস্ট্রাক্ট কনস্টিটিউটস। আচ্ছা, এতগুলো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এখান থেকে এইটুকুই শুধু পড়ার। দেখো, শর্ট প্যাসেজেস অ্যান্ড সিঙ্গেল লাইন্স অফ হোমার, ডান্তে, শেক্সপিয়ার, মিল্টন অ্যান্ড আদার্স মে বি কেপ্ট ইন মাইন্ড। যখন তুমি একটা
রাইটারকে জাজ করতেছো, এই যে এখানে আমরা টাচ স্টোন মেথডটা পাবো। যখন তুমি একটা রাইটারকে জাজ করতেছো তখন হোমারের একটা শর্ট প্যাসেজ বা লাইন তোমার মনে রাখতে হবে। ডান্তে, শেক্সপিয়ার, মিল্টন, এদের রাইটিং গুলো তোমার মনে রাখতে হবে। অ্যান্ড আদার্স মে বি কেপ্ট ইন মাইন্ড, এবং অন্যান্য আরো রাইটারদেরকে তোমার মনে রাখতে হবে, তোমাদের রাইটিং গুলো মনে রাখতে হবে। অ্যান্ড অ্যাপ্লাইড অ্যাজ টাচ স্টোন টু আদার পোয়েট্রি, এবং এটাকে টাচ স্টোন হিসাবে অ্যাপ্লাই করতে হবে। ওই যে গোল্ড গোল্ড আসল না নকল, এগুলো মনে হয় যে পরশ পাথর না কি বলে, না কি একটা পাথরে ঘষা দিয়ে বের করে যেটা আসল না নকল। ঠিক এরকমই তোমরা একটা যখন কবিতা পাচ্ছ, এটা এই মিল্টন, শেক্সপিয়ার, ডান্তে, হোমার, হ্যাঁ, এদের রাইটিং গুলোর সাথে ঘষা দিতে হবে। ঘষা দিয়ে যদি মনে হয় যে ঠিক আছে ওই কোয়ালিটির, তখন বলবা যে হ্যাঁ এটা ঠিক আছে। তো বলতেছে যে কোনো একটা রাইটিং কে তুমি যখন জাজ করতে যাবা, তখন এদের, এই হোমার, ডান্তে, শেক্সপিয়ার, মিল্টন, এদের লাইনগুলি, এদের প্যাসেজগুলি তোমার মাথায় থাকতে হবে। এবং এরপরে তুমি হচ্ছে সেগুলোকে টাচ স্টোন হিসেবে ব্যবহার করবা অন্য পোয়েট্রির ক্ষেত্রে। এটা হচ্ছে টাচ স্টোন। ওকে, এবার আসো এখানে। If one insisted on some criteria of excellence, Arnold regards that excellence of poetry lies both in its matter and manner. বলা হচ্ছে কেউ যদি এই এক্সিলেন্সের ক্রাইটেরিয়া করতে চায়, তাহলে আর্নল্ড বলতেছেন যে এই পোয়েট্রির এক্সিলেন্স মূলত দুইটা জিনিসের ভেতরে নিহিত থাকে। একটা হচ্ছে ম্যাটার এবং ম্যানারের ক্ষেত্রে। ম্যাটার বলতে ধরো কবিতার সাবজেক্ট, ম্যানার হচ্ছে তুমি কিভাবে ওটা উপস্থাপন করতেছো, সেই দুইটার উপরে ডিপেন্ড করে এক্সিলেন্সের। বোথ ম্যাটার অ্যান্ড স্টাইল শুড হ্যাভ দ্য মার্ক অফ হাই বিউটি, অর্থ অ্যান্ড পাওয়ার। বলা হচ্ছে দুইটারই, এই ম্যাটার এবং স্টাইল, এই দুইটারই এটা হাই বিউটি থাকতে হবে, যোগ্য হতে হবে, উপযুক্ত হতে হবে, এবং এটার পাওয়ার থাকতে হবে একটা। ইফ দ্য ম্যাটার হ্যাজ হাই সিরিয়াসনেস অ্যান্ড ট্রুথ, দ্য ম্যানার অ্যান্ড ডিকশন উড অলসো অ্যাকোয়ার সুপিরিয়রিটি। বলতেছে যদি ম্যাটারটা হাই সিরিয়াসনেস হয়, ট্রু হয়, ট্রু বলতে পোয়েটিক ট্রু, এটা এরকম না যে সত্যিকারের ইতিহাস ভিত্তিক ঘটনা হইতে হবে, এরকমটা না। তো বলতেছে কবিতার সাবজেক্ট যদি সিরিয়াস হয়, কবিতার সাবজেক্টটা যদি ট্রু হয়, পোয়েটিক পোয়েটিক ট্রুথ বা পোয়েটিক ট্রুথের যে ল আছে সেটা যদি জাজ করা যায়, তাহলে এই ম্যানার বা স্টাইল এবং ডিকশন, তোমার ল্যাঙ্গুয়েজ বা শব্দ চয়ন, সেন্টেন্সের গঠন, এগুলো অটোমেটিকলি এগুলো সুপিরিয়রিটি অর্জন করবে। আচ্ছা, the second part of the essay deals with a brief survey of English poetry from Chaucer to Burns. সেকেন্ড পার্টে কি করেছে, চসার থেকে বার্নস পর্যন্ত ইংলিশ যে পোয়েট্রি গুলো রয়েছে, পোয়েট গুলো রয়েছে, সেগুলো নিয়ে একটা আলোচনা করতেছে। তো এখানে দেখো, এখানে বলতেছে যে 8 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে দ্য সাবস্টেন্স অফ চসার্স পোয়েট্রি, হিজ ভিউ অফ থিংস অ্যান্ড হিজ ক্রিটিসিজম অফ লাইফ হ্যাজ লার্জনেস, ফ্রিডম, shrewdness, and benignity benignity। আচ্ছা, তো বলতেছে যে চসারের পোয়েট্রির যে সাবস্টেন্স, তার পোয়েট্রির যে উপাদানগুলো যেগুলো রয়েছে, সেগুলোর ভেতরে তোমার লার্জনেস রয়েছে, সেগুলোর ভেতরে হিজ ভিউ, মানে সেগুলোতে হিজ ভিউ অফ থিংস অ্যান্ড হিজ ক্রিটিসিজম অফ লাইফ, যেটা সেগুলোর ভিতরে কি রয়েছে, লার্জনেস রয়েছে। অর্থাৎ তিনি অনেক ব্যাপকভাবে তিনি এগুলোকে তোমার হচ্ছে নিয়ে আলোচনা করেছেন এক কথায়। এরপরে ফ্রিডম রয়েছে, তিনি পূর্ণ স্বাধীনতা নিয়ে এগুলোকে তোমার হচ্ছে লিখেছেন। শ্রিউডনেস, এখানে তিনি একটু ধূর্ততাও বা চালাকিও অনেক দেখিয়েছেন, তার মাস্টারি দক্ষতা দেখিয়েছেন। এবং একই সঙ্গে এখানে তোমার কি বলে আহ সৌহার্দ্যতা, কাইন্ডনেসও রয়েছে। এই বিনাইনিটি বলতে হচ্ছে তোমার সৌহার্দ্য হওয়া বা কাইন্ডনেস হওয়া, বা এক কথায় তোমার সফটনেস শো করা, গ্রেসফুল করা আর কি। চসার শোড এ ট্রু হিউম্যান পয়েন্ট অফ ভিউ। চসার চসার তার রাইটিং গুলোর ভিতরে সত্যিকারের মানবিক যে পয়েন্ট অফ ভিউ গুলো, সেগুলো তিনি দেখিয়েছেন। বাট হিজ পোয়েট্রি ওয়াজ ল্যাকিং ইন হাই সিরিয়াসনেস, কিন্তু তার পোয়েট্রি গুলোর ভেতরে হাই সিরিয়াসনেস ছিল না। তার পোয়েট্রির ভিতরে মানবতা রয়েছে, বাট হাই সিরিয়াসনেস নাই, এটা আমাদের আর্নল্ডের মতে। সবগুলো পড়বো না, অনেকগুলি কিন্তু।
আচ্ছা, আমাদের এই যে এগুলো অত দরকার হবে না, আমরা এই পর্যন্ত পড়লেই হয়ে যাবে। আচ্ছা, 9 নম্বরে, 9 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাজ রিগার্ডস স্টাইল অ্যান্ড ডিকশন, স্টাইল এবং ডিকশনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দেয়ার ইজ এ ডিভাইন লিকুইডনেস, সেখানে একটা ডিভাইন লিকুইডনেস রয়েছে ইন চসার্স ডিকশন। মানে তার যে শব্দ চয়ন, তার যে ডিকশন বা তার যে সেগুলোর ভিতরে একটা মানে একটা তারল্যতা যেন রয়েছে, একটা সরলতা বা একটা ফ্লুইডনেস এটা যেন রয়েছে। অ্যান্ড দ্য মুভমেন্ট অফ হিজ ভার্স হ্যাজ এ ডিভাইন এই যে ফ্লুইডিটি, মানে তার যে ভার্স গুলি, তার কবিতার লাইনগুলি এর ভিতরে যেন একটা স্বর্গীয় ফ্লুইডিটি যেন রয়েছে, ফ্লো রয়েছে যেন। ইয়েট চসার ইজ নট ওয়ান অফ দ্য গ্রেট ক্লাসিক্স, তারপরেও চসারকে ওয়ান অফ দ্য গ্রেট ক্লাসিক্স বলা হয় না। হি ল্যাক্স হাই সিরিয়াসনেস, কারণ কি, তার কবিতাগুলোর ভিতরে হাই সিরিয়াসনেস নাই। ইভেন দো হি হ্যাজ ট্রুথ অফ সাবস্ট্যান্স অ্যান্ড ট্রুথ অফ ম্যানার, যদিও তার যে সাবস্ট্যান্স এবং ম্যানারের ভেতর ট্রুথ রয়েছে, তারপরেও হাই সিরিয়াসনেস না থাকার কারণে সে ক্লাসিক পোয়েট না। 10 নাম্বার, টকিং অফ এলিজাবেথান এজ আর্নল্ড রিমার্কস দ্যাট শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন হ্যাভ বিন ইউনিভার্সালি রিকগনাইজড অ্যাজ পোয়েটিক্যাল ক্লাসিক। এলিজাবেথান এজ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি এই এই রাইটিং এর ভিতর বলতেছেন যে উইলিয়াম শেক্সপিয়ার এবং মিল্টন, তারা আন্তর্জাতিকভাবে ইউনিভার্সালি, সার্বজনীনভাবে স্বীকৃত যে তারা হচ্ছে ক্লাসিক পোয়েট, তাদের রাইটিং গুলো ক্লাসিকদের মতো। এরপরে দেখো, ড্রাইডেন এবং পোপ আর নট পোয়েটিক্যাল ক্লাসিক। 11 নম্বরে এসে বলতেছে ড্রাইডেন এবং পোপ তারা পোয়েটিক্যাল ক্লাসিক না, তাদের রাইটিং গুলো ক্লাসিকদের মতো না। ড্রাইডেন ওয়াজ দ্য গ্লোরিয়াস ফাউন্ডার অ্যান্ড পোপ ওয়াজ দ্য স্প্লেন্ডিড হাই প্রিস্ট অফ দ্য এজ অফ প্রোজ অ্যান্ড রিজন অফ আওয়ার এক্সিলেন্ট অ্যান্ড ইন্ডিসপেন্সেবল 18th সেঞ্চুরি। বলা হচ্ছে ড্রাইডেন তিনি গ্লোরিয়াস ফাউন্ডার ছিলেন এবং পোপ ছিলেন একজন চমৎকার হাই প্রিস্ট, এই প্রোজ অ্যান্ড রিজনের যে সময়, বিশেষ করে 18th সেঞ্চুরি সেই সময়ের। বাট দেয়ার ভার্স ওয়াজ নট ভার্স অফ মেন হুজ ক্রিটিসিজম of life has high seriousness, or even without the high seriousness has poetic largeness, freedom, insight, benignity। আচ্ছা, বলতেছে কিন্তু তাদের কবিতার ভেতরে কি ছিল না, কবিতাগুলি ওয়াজ নট ভার্স অফ মেন, এটা মানুষের কবিতা ছিল না, মানে সাধারণ মানুষের কথা বলতো না। এবং এখানে ক্রিটিসিজম অফ লাইফ যদি আমরা যখন চিন্তা করতে যাব তখন এখানে হাই সিরিয়াসনেস নাই। তারপর হাই সিরিয়াসনেস ছাড়া এখানে আরো বেশ কিছু জিনিস নাই, যেমন এখানে ইভেন উইদাউট হাই সিরিয়াসনেস হ্যাজ পোয়েটিক লার্জনেস, ফ্রিডম, এগুলো যদিও ছিল কিন্তু এক কথা হাই সিরিয়াসনেস নাই। সবই আছে বাট হাই সিরিয়াসনেস নাই। পোয়েটিক লার্জনেস আছে, ফ্রিডম আছে, ইনসাইট, বিনাইনিটি সবই আছে, বাট হাই সিরিয়াসনেস নাই। দে আর নট ক্লাসিক অফ ইংলিশ পোয়েট্রি, দে দে আর ক্লাসিক্স অফ ইংলিশ প্রোজ। তারা ইংলিশ পোয়েট্রির হচ্ছে ক্লাসিক না, কিন্তু ইংলিশ প্রোজের আবার তারা ক্লাসিক। এবার আসো, দ্য সিঙ্গুলার অ্যান্ড ইম্পর্টেন্ট পোয়েট অফ দ্য এজ অফ পোপ অ্যান্ড ড্রাইডেন ইজ গ্রে। বলা হচ্ছে দ্য সিঙ্গুলার অ্যান্ড ইম্পর্টেন্ট পোয়েট অফ দ্য এজ অফ পোপ অ্যান্ড ড্রাইডেন ইজ গ্রে। মানে গ্রে বলতে থমাস গ্রে, ওই যে এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চ এটা আমরা পড়েছিলাম না, ওই থমাস গ্রে এর কথা বলতেছে। বলছে পোপ এবং ড্রাইডেনের যে যুগটা, প্রোজ অ্যান্ড এজের যে যুগটা 18th সেঞ্চুরি, সেই যুগের সবচেয়ে ভালো একজন শুধু রাইটার ছিল, একজন পোয়েট ছিল, সেটা হচ্ছে থমাস গ্রে। গ্রে ইজ এ পোয়েটিক ক্লাসিক, গ্রে হচ্ছে একজন পোয়েটিক ক্লাসিক, বাট দ্য স্ক্যান্টিয়েস্ট অফ পোয়েটিক ক্লাসিক্স, কিন্তু পোয়েটিক ক্লাসিকদের মধ্যে সে আবার খারাপ পোয়েটিক ক্লাসিক, স্ক্যান্টিয়েস্ট। হিজ ওয়ার্ক ইজ স্লাইটার অ্যান্ড নট পারফেক্ট বিকজ হি লিভড ইন অ্যান এজ নট কনজিনিয়াল টু হিজ ট্যালেন্ট। কিন্তু এখানে বলতেছে যে তিনি তার ওয়ার্ক গুলো ছিল স্লাইটার এবং পারফেক্ট ছিল না, কারণ তিনি এমন একটা এজে বসবাস করতেন যে এজটা তার জন্য উপযুক্ত ছিল না। মানে এক কথায় তিনি তো প্রোজ অ্যান্ড রিজনের যুগে বসবাস করেছেন, সুতরাং তার রাইটিং গুলো ভেতরেও কিছুটা মানে খাত ছিল। 13 নম্বরে বলতেছে দ্য ডিফারেন্স বিটুইন ড্রাইডেন অ্যান্ড পোপ অ্যান্ড দেয়ার স্কুল অ্যান্ড জেনুইন পোয়েট্রি ইজ ন্যারেটেড হিয়ার। মানে এখানে বর্ণনা করা হচ্ছে এই 13 নম্বর পয়েন্টে এসে। তো এখানে বলা নাই আর বিস্তারিত, এই নিচে কিছু কথা বলা হচ্ছে, দেখো বলতেছে দ্য ডিফারেন্স বিটুইন জেনুইন পোয়েট্রি, এই যে জেনুইন পোয়েট্রির কথা বলতেছে, ডিফারেন্স বিটুইন জেনুইন পোয়েট্রি অ্যান্ড দ্য পোয়েট্রি অফ ড্রাইডেন অ্যান্ড পোপ
and other poets of their school is that their poetry is conceived and composed in their wits, while genuine poetry is conceived and composed in the soul. বলা হচ্ছে যে জেনুইন পোয়েট্রি এবং ডাইডেন অ্যান্ড পোপ এবং অন্যান্য পোয়েট যারা রয়েছেন তাদের পোয়েট্রির ভিতরে একটা ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা কি? আমাদের এই এদের পোয়েট্রি গুলো, এই ডাইডেন পোপ এবং তার সময়ের অন্যান্য পোয়েটদের পোয়েট্রি গুলো পরিপূর্ণ রয়েছে তাদের উইট দ্বারা, তাদের নিজস্ব জ্ঞান দ্বারা, পার্সোনাল জ্ঞান দ্বারা। অন্যদিকে জেনুইন পোয়েট্রি যেগুলো, সেগুলো অবশ্যই কম্পোজড হতে হবে হৃদয় দিয়ে। হ্যাঁ, সেগুলো কনসেপ্ট থাকবে, হচ্ছে তোমার স্পিরিচুয়ালিটি থাকবে, সেগুলোর ভেতরে স্পিরিচুয়াল এলিমেন্ট থাকবে এবং সোল থেকে এগুলো আসবে, এগুলো মাথা থেকে না। বুদ্ধি বুদ্ধিদীপ্ত হবে না, এগুলো আত্মিক হতে হবে। আচ্ছা, এরপরে এখানে তেমন গুরুত্বপূর্ণ কথা নাই। এখানেও তেমন গুরুত্বপূর্ণ, এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আছে এগুলো আমি লিখে দিয়েছি, আমি এগুলো দাগ দিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট এগুলো দাগ দিয়েছি অনেক আগেই, গত 2-3 বছর আগে। এখানে দেখো আরেকটা জিনিস বলতেছে, এই স্ট্যান্ডে আমরা পুরো পড়বো, তাহলে কানেক্টটা আমরা করতে পারবো এই লাইনটা। দেখো, আর্নল্ড এক্সপ্রেস হিজ কনভিকশন দ্যাট পোয়েট্রি অ্যান্ড good literature will continue to be current, even though the increase of common readers might lead to some vulgarism and cheapening of literary values. আমাদের আর্নল্ড বলতেছেন যে পোয়েট্রি এবং গুড লিটারেচার এটা চলতেই থাকবে, যদিও কিছু কমন রিডার্স এখানে ভালগারাইজেশন করবে, চাইবে আর কি। তারপরে এগুলোর দ্বারা তারা তাড়িত হবে, বা সস্তা কিছু লিটারেরি ভ্যালুগুলোর পিছনে তারা ছুটবে, কিন্তু তারপরেও এই আহ, হচ্ছে পোয়েট্রি এবং গুড লিটারেচার চলমান থাকবে। দ্য কারেন্সি অফ গুড লিটারেচার ইজ এনশিওর্ড বাই দ্য ইনস্টিংক্ট অফ সেলফ প্রিজার্ভেশন অফ হিউম্যানিটি। বলা হচ্ছে গুড লিটারেচারের যে কারেন্সি, যে প্রবাহমানতা, সেটা নিশ্চিত হবে কিভাবে? বাই দ্য ইনস্টিংক্ট অফ সেলফ প্রিজার্ভেশন অফ হিউম্যানিটি। মানুষের মনের ভেতরে হিউম্যানিটির যে একটা সংরক্ষণ বা সেলফ প্রিজার্ভেশন রয়েছে, সেই প্রবণতা বা সেই প্রবৃত্তির কারণেই মূলত হচ্ছে এই গুড লিটারেচারের যে কারেন্সি সেটা মেনটেন হবে। মানে এক কথায় মানুষ যত ক্রুয়েলি হোক না কেন, ভেতরে কোথাও না কোথাও একটা হিউম্যানিটির প্রিজার্ভেশন থাকেই। দেখবা যে লোকটা সবচেয়ে বেশি নিষ্ঠুর, সেও বাড়িতে এসে তার বাচ্চা কাচ্চাদের সাথে খুব কোমল ভাবে কথাবার্তা বলে। সে নিষ্ঠুর হয়েছে টাকা ইনকামের জন্য, ওই টাকা দিয়ে সে কি করবে? তার বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াবে, তাই না? সবচেয়ে নিষ্ঠুর যে প্রাণীটা, সেটা দেখবে নিজের বাচ্চা কাচ্চার ব্যাপারে খুব মানে বা শিশুদের প্রতি একটা দুর্লভ মানে দুর্বলতা থাকে। তো এক কথায় এই যে সেলফ প্রিজার্ভেশন অফ হিউম্যানিটি, হিউম্যানিটির ভেতরে যে থাকতেছে বা হিউম্যানিটি থাকতেছে মানুষের মনের ভেতরে, এটার কারণেই এই গুড লিটারেচারটাও থেকে যাবে, এটা কখনো নষ্ট হবে না। আচ্ছা, আজকে এটুকুই আমরা পড়লাম। আর সামনের দিন এইখানে আরো এই যে আমরা যতটুকু পড়লাম এটারও আরো সংক্ষেপ রয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সামনের দিন আবার পড়বো, তাহলে এটা ক্লিয়ার হবে। আর যখন আমরা প্রশ্নগুলো পড়বো তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। তো আমি এখানে তোমাদেরকে আরেকটু শর্ট করে দিচ্ছি, আমরা এখানে কি পড়তেছি। দেখো, শুরুতেই বলতেছে যে পোয়েট্রির ভবিষ্যৎটা অনেক ভালো। পোয়েট্রি ডিলস উইথ আইডিয়াস নট ফ্যাক্ট। পোয়েট্রি সবসময় ডিল করে আইডিয়া নিয়ে, সত্য ঘটনা নিয়ে না। তারপরে বলতেছে পোয়েট্রি টু ইন্টারপ্রিট লাইফ ফর আস। পোয়েট্রি আমাদের জীবনকে ইন্টারপ্রিট করে। হ্যাঁ, এখানে বলতেছে যে মোর অ্যান্ড মোর ম্যানকাইন্ড উইল লার্ন দ্যাট উই হ্যাভ টু টার্ন পোয়েট্রি। কারণ পোয়েট্রি আমাদের জীবনকে ইন্টারপ্রেট করে, আমাদেরকে সান্ত্বনা দেয়, আমাদেরকে টিকে থাকতে হেল্প করে। পোয়েট্রি ছাড়া সায়েন্স ইনকমপ্লিট, এবং ধর্ম এবং ফিলোসফির জায়গা পোয়েট্রি নিয়ে নিচ্ছে। এবার বলতেছে যে পোয়েট্রিকে অবশ্যই হাই স্ট্যান্ডার্ডের হতে হবে, এবং এই হাই ফাংশন, উচ্চ লেভেলের কাজকর্ম সম্পাদনের জন্য পোয়েট্রিকে অবশ্যই হাই স্ট্যান্ডার্ডের হতে হবে। এবং এই ক্ষেত্রে এর ভেতরে কোনো রকমের এই শার্লাটানিজম থাকা যাবে না, মানে এক কথায় হিপোক্রিসি রাখা যাবে না পোয়েট্রির ভিতরে। এবং পোয়েট্রি হচ্ছে ক্রিটিসিজম অফ লাইফ, জীবনকে ক্রিটিসাইজ করবে, জীবন রিলেটেড এলিমেন্ট থাকবে পোয়েট্রিতে। এই ক্রিটিসিজম অফ লাইফ জিনিসটা কি, এটা তোমাদের মনে প্রশ্ন আসবে। তো জীবন ঘনিষ্ঠ,
যেগুলো কবিতা সেগুলি হচ্ছে ক্রিটিসিজম অফ লাইফ। তারপরে বলতেছে যে দ্য হাই ফাংশন অফ পোয়েট্রি ক্যান বি পারফর্মড অনলি দ্য বেস্ট পোয়েট্রি, বেস্ট পোয়েট্রি কেবল এই হাই ফাংশন করতে পারবে। রিডারদের উচিত রিয়েল এস্টিমেট করা, রিয়েল এস্টিমেট করে যে কোনো পোয়েট্রিকে, গুড পোয়েট্রিকে ডিসকভার করা এবং রিকগনিশন দেয়া, মানে কি বলে এটাকে, স্বীকৃতি দেয়া। এ রিয়েল ক্লাসিক ইজ ওয়ান হুইচ বিলংস টু দ্য ক্লাস অফ ভেরি বেস্ট, এবং বেস্ট পোয়েট্রি যেগুলো সেগুলোই হচ্ছে রিয়েল ক্লাসিক, আদারওয়াইজ ক্লাসিক পোয়েট্রি হবে না। এরপরে বলতেছে যে যদি কোনো পোয়েট্রিকে তুমি বিচার বিশ্লেষণ করতে যাও তাহলে ওইটাকে অবশ্যই হোমার, ডান্তে, উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে মিল্টন, এদের পোয়েট্রির সাথে আহ, হচ্ছে বিচার বিশ্লেষণ করতে হবে। এদের পোয়েট্রি গুলোকে টাচস্টোন হিসেবে নিতে হবে, পরশপাথর হিসেবে নিতে হবে, এবং এদের সাথে জাজ করতে হবে। এটা করতে গিয়ে তোমার সেই পোয়েটদের কিছু শর্ট প্যাসেজ, কিছু সিঙ্গেল লাইন্স, এগুলো তোমার মনে রাখতে হবে, তবেই তুমি এটা করতে পারবে। এবার বলতেছে যে, আচ্ছা এখানে দেখি কি বলতেছে। হ্যাঁ, এগুলোর তো সাজেশন তো দেবই, সাজেশন তো দিয়েছি অলরেডি, দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমি তো ব্রড দিয়ে দিব, শর্ট গুলোও দেবো। ব্রড দিয়ে দেবো, শর্ট গুলোও দিয়ে দেবো। আমরা তো এগুলো নিয়ে ডিসকাস করব, যেখানে কঠিন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব, ডিসকাস করলে ওগুলো ইজি হয়ে যায়। ওকে, এবার আসো। আর্নল্ড এখানে এক্সিলেন্স অফ পোয়েট্রির কথা বলতেছেন, এবং এক্সিলেন্স অফ পোয়েট্রি তখনই হবে, বা এক্সিলেন্ট পোয়েট্রি তখনই হবে যখন ওগুলোর ম্যাটার অ্যান্ড ম্যানার ঠিক থাকবে, অর্থাৎ সাবজেক্টও ওকে, এবং প্রেজেন্টেশনের যে স্টাইলটা, ম্যানারটা, সেটা খুব ভালো হতে হবে, তবে এটা তোমার এক্সিলেন্ট পোয়েট্রি হবে। এবং এখানে আরেকটা জিনিস বলতেছে যে ম্যাটারকে হতে হবে হাই সিরিয়াস, সাবজেক্টটা হতে হবে সিরিয়াস সাবজেক্ট হতে হবে, এবং ট্রুথ থাকতে হবে সেখানে, এবং ম্যানার এবং ডিকশন, এটা এটা তাহলে অটোমেটিক তোমার সুপিরিয়র হবে। এরপরে বলতেছে যে চসারের সময়কার কথা বলতেছে, চসারের পোয়েট্রি গুলো ক্রিটিসিজম অফ লাইফ, এখানে লার্জনেস রয়েছে, ফ্রিডম রয়েছে, শ্রিউডনেস, বিনাইনিটি রয়েছে। তারপরেও হচ্ছে চসার তার কবিতার ভেতরে ট্রু হিউম্যান পয়েন্ট অফ ভিউ দেখিয়েছেন, কিন্তু তারপরেও তার পোয়েট্রি গুলোর ভেতরে হাই সিরিয়াসনেস নাই, লার্জনেস রয়েছে, বাট হাই সিরিয়াসনেস নাই। এর জন্যই তিনি হচ্ছে ক্লাসিক পোয়েট না। এই যে বলতেছে যে তার স্টাইল, ডিকশন, এগুলোর ভিতরে ডিভাইন লিকুইডনেস রয়েছে। তার যে ডিকশন এগুলো এবং মুভমেন্ট অফ ভার্স, এই সব কিছুর ভিতরে ডিভাইন ফ্লুইডিটি রয়েছে। বাট তারপরেও চসার হচ্ছে ক্লাসিক পোয়েট না, কারণ হি ল্যাক্স হাই সিরিয়াসনেস, তার কবিতার ভিতরে হাই সিরিয়াসনেস নাই। এরপরে তিনি এগুলো, এই যে এখানে বলতেছেন যে শেক্সপিয়ার, মিল্টন, এদেরকে পোয়েটিক্যাল ক্লাসিক হিসেবে ধরা যায়, কিন্তু ড্রাইডেন, পোপ, এদেরকে পোয়েটিক্যাল ক্লাসিক হিসেবে ধরা যায় না, তাদেরকে প্রোজের ক্লাসিক হিসেবে ধরা যায়। আর এই যুগের 18 সেঞ্চুরির বা ড্রাইডেন অ্যান্ড পোপের যে যুগ, বা প্রোজ অ্যান্ড রিজনের যে যুগ, সেখানে একটা সিঙ্গুলার পোয়েট ভালো ছিল, সেটা হচ্ছে থমাস গ্রে। কিন্তু তারপরেও তাকে ক্লাসিক ধরা হয়, কিন্তু ক্লাসিকদের মধ্যে সবচেয়ে দুর্বল বা খারাপ ক্লাসিক, কারণ তিনি এমন একটা এজে জন্মগ্রহণ করেছেন যে এজটা তার জন্য পারফেক্ট ছিল না। এরপরে বলতেছেন যে ড্রাইডেন এবং পোপ, তারা যে কবিতাগুলো লিখেছেন, এই কবিতাগুলো তারা তাদের নিজস্ব বুদ্ধি বা উইট, এগুলো তারা সংযোগ করেছেন, কিন্তু এগুলোর ভেতরে ওই তারা স্পিরিচুয়ালিটি অ্যাড করতে পারেননি, বা এগুলো তাদের সোল থেকে বের হয়নি, এগুলো মাথা থেকে বের হয়েছে, সোল থেকে বের হয়নি। এর জন্য এগুলোর ভেতর জেনুইনিটি নাই। জেনুইন পোয়েট্রি সোল থেকে বের হবে, আত্মা থেকে বের হবে, আত্মার কথা বলবে। বাট এগুলো সবই তোমার উইট দিয়ে মূলত ইয়ে করা হয়েছে, কম্পোজ করা হয়েছে, এবং এগুলোর ভেতরে উইটি এক্সপ্রেশন রয়েছে প্রচুর, কনসিপ্ট করেছে উইটি এক্সপ্রেশন এগুলোর ভেতরে। ফাইনালি এসে এখানে বলতেছে যে এই গুড পোয়েট্রির চলমানতা বা কারেন্সি প্রবাহ এটা ঠিক থাকবে, যদিও এর ভেতরে ভালগার বা চিপেইনিং বা চিপ ধরনের পোয়েট্রি এগুলো আসবে, কিন্তু গুড পোয়েট্রি তারপরেও থাকবে। কারণ হলো গুড পোয়েট্রি গুলোর কারণ হচ্ছে যতদিন মানুষের ভেতরে হিউম্যানিটি থাকবে, ততদিন এই গুড পোয়েট্রিটা থাকবে। তো এই হচ্ছে কথা। আমাদের ম্যাথু আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে আবার যখন প্রশ্নটা পড়বা, তখন এগুলো ভালোভাবে মনে থাকবে।
আর এই এই জিনিসগুলো হচ্ছে ওইগুলোরই পার্ট। এগুলো সামনের দিন আমরা আরো একবার আলোচনা করবো। সামনের দিনে দেখবো একই কথা ঘুরে ফিরে আসতেছে। তো সামনের দিন আমরা আরেকবার আলোচনা করবো, আর এখান থেকে একটা নোট আমি আলোচনা করবো যাতে করে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়, ক্লিয়ার করার জন্য আর কি। যদিও আমরা প্রশ্নটা এখনই পড়তেছি না, প্রশ্নটা আরো পরে পড়বো, কিন্তু আরো ক্লিয়ার করার জন্য এইগুলোর পাশাপাশি আমরা একটা নোট পড়বো। যেমন ধরো এখানে তোমাদের সাজেশনে কি দিয়েছি, ধরো হাই ফাংশন অফ পোয়েট্রি, ফাংশন অফ পোয়েট্রি, এটাই ধরো সামনের দিন আলোচনা করব। অথবা এই টাচস্টোন মেথডটা কি, এটা আমরা আলোচনা করব। এখন দেখো, হাই ফাংশন অফ পোয়েট্রিটা কি, এটা আমরা কিন্তু সংক্ষেপে একটু কিন্তু অলরেডি পেয়েই গেছি। যে পোয়েট্রিকে পোয়েটিক ট্রুথ থাকতে হবে, এর সাবজেক্টটা হতে হবে সিরিয়াস, সিরিয়াসনেস থাকতে হবে, এর স্টাইলটাও হতে হবে এক্সিলেন্ট। কারণ একে হাই ফাংশন করতে হবে। হাই ফাংশনটা কি, তাকে ফিলোসফির কাজটা তাকে করতে হবে। ফিলোসফি যে কাজটা করে সেই কাজটা করতে হবে ফিলোসফির রিপ্লেসমেন্ট করে, ধর্মকে রিপ্লেস করতে হবে। সুতরাং এগুলি হচ্ছে তার ফাংশন। এছাড়া আরো অনেক কিছু আছে, এগুলো আমরা জানবো। টাচস্টোন মেথড অলরেডি আমরা জেনে গেছি। টাচস্টোন মেথড কি, যে তুমি কোনো একটা জিনিসকে জাজ করতে গেলে বেস্ট বা ক্লাসিক জিনিসগুলোর সাথে ওগুলোকে তুলনা করতে হয়। তো কোনো একটা পোয়েট্রি, এই যুগের পোয়েট্রিকে যদি তুমি জাজ করতে যাও, তাহলে অবশ্যই আহ, উইলিয়াম শেক্সপিয়ার, মিল্টন, এদের সাথে দিয়ে জাজ করতে হবে। তুমি যদি ক্লাসিক্যাল যুগের সাথে জাজ করতে যাও, তাহলে ক্লাসিকদের সাথে, ক্লাসিকদের রাইটিং দিয়ে জাজ করতে হবে। তারপরে আর্নল্ড কিভাবে এদেরকে হচ্ছে অ্যাসেসমেন্ট করেছেন। তিনি এখানে বলেছেন ড্রাইডেন এবং পোপ, এদের রাইটিং গুলো সিরিয়াসনেস নাই, এটা প্রোজের ক্লাসিক বা পোয়েট্রির ক্লাসিক না। থমাস গ্রে, তিনি হচ্ছে পোয়েট্রির ক্লাসিক, বাট তিনি হচ্ছে স্ক্যান্টিয়েস্ট হচ্ছে ক্লাসিক। এই জিনিসগুলো এইভাবে আমাদের অলরেডি এক দুই লাইন করে পেয়ে গেছি। তো এটা যখন আরো একটু পড়বো আমরা প্রশ্নগুলো, এগুলো মনে থাকবে। সবচেয়ে জটিল লাগবে এটা, বিরক্তিকর কোনো রসকস কিছু নাই। যারা অলরেডি পড়েছো তারা তো জানোই। এপ্রিল, ইয়ে হচ্ছে তোমার এপ্রিল মে, এপ্রিল মেতে হবে। এখনো যেমন থার্ড ইয়ারের ফর্ম ফিল আপই হয়নি, থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ যদি এ মাসেও নেয়, হ্যাঁ, তাহলেও ওদের পরীক্ষা হবে মিনিমাম ফেব্রুয়ারির লাস্ট থেকে মার্চে। ওকে, আমাদের শেষ হয়ে যাবে, হ্যাঁ, অনেক কিছুই শেষ হয়ে যাবে। তো এটা নিয়ে টেনশন করিও না, জাস্ট পড়াশোনা চালিয়ে যাও। সাজেশনগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, এটা আমাদের ওয়েবসাইট cloudschoolpro.com। এখানে এসে সাজেশন, আমি সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আরেকবার। এখানে গেলে যে একটা লিঙ্ক পাবে, এই লিঙ্কের মধ্যে সব ফার্স্ট ইয়ার থেকে সব সাজেশন আছে। তুমি তোমাদের ফোর্থ ইয়ারের সাজেশন গুলো এগুলো আমি যে গ্রুপে দিয়ে দিচ্ছি, বলেই দিচ্ছি সব ইয়ারের সাজেশন পাবে এখানে। আচ্ছা, এখন বলো তোমাদের কিছু বলার থাকলে, নইলে আমরা ক্লাসটা শেষ করে দিই আজকে। ক্রিটিসিজমে কিভাবে পড়াবেন, মানে প্রশ্নগুলো সামনের দিন দেখো। হ্যাঁ, কিভাবে পড়াবো সামনের দিন, একদিন দেখো, তাহলে বুঝতে পারবো। স্যার, আমাদের পরীক্ষা নেওয়ার সিস্টেমটা একটু যদি বলতেন, আমি নতুন, এই জন্য প্রশ্ন করলাম। আচ্ছা, পরীক্ষা হচ্ছে এখন ব্রিফ পরীক্ষা হচ্ছে, মানে সপ্তাহে 2 দিন, শনিবার এবং বুধবার। আমি এই যে একটা কোশ্চেন করি, কোশ্চেনটা আমি পাবলিশ করে দিই আমাদের এই ক্লাস শুরুর 45 মিনিট আগে, এবং তারপরে ওখান থেকে ওই কোশ্চেনটা দেখে সবাই এই ব্রিফের প্রশ্নের উত্তরগুলো লেখে। আমরা এটা মোটামুটি 28 নম্বর পরীক্ষা চলতেছে, হয়েছে আর কি গতদিনে। সামনের দিনে যেটা হবে সেটা 29 নম্বর, এবং এখন মেবি এটা আমেরিকান পোয়েট্রি চলতেছে। এই তো। আর এগুলো পরীক্ষা তোমরা, আমি দুপুরের দিকেই দিয়ে বলে দিই, বা ইনফ্যাক্ট জানাই যায় যে এর পরের টপিকটা কোনটা সেটা। হুইটম্যানের পরের যে রাইটার তার থেকে আমরা লিখবো। তো এটা তোমরা পড়তে পারো, তোমরা ইনস্ট্যান্ট পরীক্ষা দিতে পারো। আবার আমি যে সময়টা দিয়েছি সেটাও
আবার হয়তো দেখা যাচ্ছে না অত সময় পাইলাম না, তাহলে পরবর্তীতে কোশ্চেন দেখে দেখে এই প্রশ্নগুলো পড়লাম। আমি এগুলো এখানে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো থেকে আসবে, আমার ধারণা এই যে তোমরা, আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি এর ভেতরেই 7-8টা কমন পেয়ে যাবা, ভাগ্য ভালো থাকলে 10-এ 10টাই কমন পেয়ে যাবা। তো মিনিমাম 7-8টা পাবেই। মানে এগুলো কোনো না কোনো ইয়ারে এসেছে, আবার কিছু জিনিস যেগুলো আসেনি বাট ইম্পর্টেন্ট সেগুলোই আমার এই কোশ্চেন গুলোর ভেতরে দেওয়া আছে। এটা এই জন্য নিচ্ছি, যেমন গতবারের এক্সপেরিয়েন্স যে তোমরা তো থার্ড ইয়ারে যখন ছিলা, তোমাদের ভেতরে অনেকেরই কি হয় যে পরীক্ষার পরে প্রথম 1-2টা পরীক্ষা দেখলাম কি ব্রিফ কমন নাই, কমন পড়েনি। অথচ সবই কমন, সবই সেট সাজেশনে আছে, সবই আমাদের সাজেশন গুলোতে আছে, বলে যে কমন পড়েনি। তো তখন আমি প্ল্যান করলাম যে তাহলে এবার থেকে যেমন থার্ড ইয়ার এবং তোমাদেরটা এই দুইটাতে আমি এই ব্রিফের পরীক্ষা নিচ্ছি। ওদেরও মনে হয় 28-29টা হয়েছে, তোমাদেরও তাই। এখন অন্তত এটা হবে যে পরীক্ষার আগে এই 28-29টা থেকে যেই প্রশ্নগুলো পড়িয়েছি সেগুলো তোমরা অন্তত একবার করে দেখে যেতে পারবা, এবং ওইখান থেকে আল্লাহ সহায় হলে আমাদের 10-এ 10, নইলে তারপরে 6-7টা কমন পড়বেই। আর এরপরে আরো তো পড়তেই হবে, কিন্তু এগুলোকে একটু ফোকাসে রাখবা, ব্রিফের জন্য বলতেছি। আর এরপরে এই ব্রিফ গুলো শেষ হয়ে গেলে আমাদের মোটামুটি হয়তো সামনের সপ্তাহের দিকে শেষ হয়ে যেতে পারে। সামনের সপ্তাহে বলতেছি এই মাসে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা তখন ওই যে আমাদের পার্ট বি পড়া শুরু করব। এইভাবে পরীক্ষাগুলো তখন ওইগুলো পড়তে থাকবো আমরা, ব্রড কোশ্চেন পড়বো এবং পার্ট বি পড়তে থাকবো। আচ্ছা। না, পিডিএফ গুলো যে গ্রুপে দিয়ে দিয়েছি তো, তোমরা এখানে পাবা। এই যে ফোর্থ ইয়ারের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হচ্ছে এই যে এখানে এই লিঙ্কে যাবা, এই যে এখানে এই লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা লাস্টের হয়তো 2-4টা ক্লাস এখনো অ্যাড করিনি, দেখবা প্রায় 50-60টা ক্লাস এখানে, প্রত্যেকটা জিনিস অ্যাড করা আছে। ধরো 53 নম্বর ক্লাস কি হয়েছে, এই কবিতা, এই কবিতার ভিডিও এখানে পাবা, লেকচার শিট এখানে পাবা, এবং তখন যে ক্লাস টেস্টটা হয়েছে সেই টেস্টের কোশ্চেন এখানে পাবা। খালি ক্লিক করে নেওয়া। এই যে 64টা পর্যন্ত হয়েছে, এবার বাকিগুলো অ্যাড করিনি, আরো কয়েকটা ক্লাস হয়ে গেছে, এগুলো অ্যাড করা হয়নি। তো এখানে সব পেয়ে যাবা, কোশ্চেন, লেকচার শিট, ক্লাসের লিংক, সব সিরিয়ালি। হারলেম দেয়নি না, দিয়ে দেবো নি, আজকে দিয়ে দেবো নি। ডাউনলোড করতে পারতেছো না, এটা একটা কমন প্রবলেম, শুরুতে এটা প্রবলেমটা হয় সবারই। আচ্ছা, তুমিও একটু ট্রাই করে দেখো, দেখবা যে এটা সলভ হয়ে যাচ্ছে। তুমিও একটু ট্রাই করো। স্যার এমনিতে লেকচার শিটের পিডিএফ যদি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয় তাহলে হচ্ছে ডাউনলোড করতে বেশি সুবিধা হয় ফেসবুকের থেকে। হ্যাঁ, ওই জন্য দিয়ে দিচ্ছি তো আমি, এখানেও দিয়ে দিত, এখানেও দিয়ে দিই, এখানে হয়তো কোনো কারণে গতদিন এটা ছুটে গেছে। এই যে দিয়ে দিয়েছি ওয়েরি ব্লুজ, তারপরে এই দেখো আমেরিকান, সবই দেওয়া হয়। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে কথা হবে, আর আজকের এই পিডিএফ টিডিএফ আমি সবই দিয়ে দেবো একটু পরেই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।